যে সমস্ত উপাদানের উপরে নির্ভর করে ইতিহাস লেখা হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত বা রচনাবলী। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে দিকপাত করি তাহলে দেখা যাবে যে সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে বহু পর্যটক বা ভ্রমণকারী এসেছেন এবং তারা তাদের যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন সেগুলো ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সমস্ত বিদেশি পর্যটকদের মধ্যে বা ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন মেগাস্থেনিস, যিনি মূলত গ্রিক দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় ভারতবর্ষের অন্যতম শক্তিশালী যে রাজ্যটি ছিল সেটা হচ্ছে মগধ। এবং মেগাস্থেনিস যখন ভারতবর্ষে এসেছিলেন তৎকালীন সময় তখন ভারতবর্ষের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থেনিস ভারতবর্ষে এসে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে ছিলেন। পাটলিপুত্র আসলে আমাদের পাশের রাজ্য বিহারের পাটনা। এখানে মেগাস্থেনিস দীর্ঘদিন ছিলেন, তবে ঠিক কতদিন ছিলেন সেটা যথার্থভাবে জানা যায় না। তবে এখান থেকেই তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই স্মৃতি তার ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই ইন্ডিকা গ্রন্থ বর্তমানে পাওয়া যায় না, কিন্তু তার এই ইন্ডিকা গ্রন্থের বিভিন্ন উদ্ধৃতি পরবর্তীকালের যারা ঐতিহাসিক বা ভ্রমণ বৃত্তান্তকারী তাদের লেখায় পাওয়া যায় এবং সেগুলি মূলত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে স্বীকৃতি পায়। তো চলুন এই মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী তৎকালীন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কোন তথ্য জানা যায় সেটা আমরা আলোচনা করব। এবং মেগাস্থেনিস ভারতে এসে ভারতবর্ষের ভ্রমণের অভিজ্ঞতা যে ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন সেই ইন্ডিকা গ্রন্থের বিবরণ অনুযায়ী ভারতবর্ষের সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো জানতে পারা যায় সেগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাস তৎকালীন সময়ে কেমন ছিল এবং এখন তার মধ্যে কি পরিবর্তন এসছে। এবং এই বর্ণনা আশা করি আপনাদের মোহিত করবে, অভিভূত করবে, বিস্মিতও করবে। আপনারা উপলব্ধি করতে পারবেন সুপ্রাচীন সেই ভারতবর্ষের সভ্যতা কতটা সুসংগঠিত ছিল। মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতবর্ষের যে সমস্ত তথ্য জানতে পারা যায় তার মধ্যে ভারতীয়দের জাতিভেদ প্রথা বিশেষ উল্লেখযোগ্য। ভারতীয় সমাজের সবথেকে বড় সমস্যা জাতপাতের ব্যবধান। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় সমাজ জাতপাতের ব্যবধানে দীর্ঘ এবং ভারতীয় সভ্যতার অনুন্নয়নের মূলেই আছে এই জাতপাতের সমস্যা। কিন্তু মেগাস্থেনিসের বিবরণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তিনি মূলত 7টি জাতের কথা বলেছেন এবং সেগুলো জন্মগত জাতি নয়, সেগুলো কর্মভিত্তিক জাতি। কিন্তু ইংরেজরা যখন আমাদের দেশ থেকে যায় তখন অন্ততপক্ষে 6000 জাতির কথা উল্লেখ করেছেন। এটা কিন্তু একটা খুব গভীর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। অর্থাৎ আমাদের সমাজে এই জাতপাতের যে সমস্যা সেটা পরবর্তীকালে সংযোজিত হয়েছে। চলুন তাহলে আমরা আলোচনা করি মেগাস্থেনিস যে জাতিগুলোর কথা বলেছিলেন তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তিনি 7টি জাতির কথা উল্লেখ করেছেন। এই 7টি জাতির মধ্যে প্রথম স্থান দার্শনিকদের। এছাড়া বাকি জাতিগুলো হলো কৃষক, পশুপালক, শিল্পকার, বণিক, সৈনিক, পরিদর্শক বা সভাসদ। তবে এই 7টি জাতির মধ্যে প্রথম স্থান ছিল দার্শনিকদের। সংখ্যায় তারা অন্যান্য জাতির লোকেদের থেকে কম হলেও জ্ঞান, গরিমা এবং সম্মানের দিক থেকে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ। এরা মূলত 2টি শ্রেণীতে বিভক্ত ছিলেন, ব্রাহ্মণ ও শ্রমণ। সাধারণত শ্রমণেরা বৌদ্ধ হলেও মেগাস্থেনিস সম্ভবত জাতি ধর্ম নির্বিশেষে সকল যোগী এবং তপস্বীদের এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। ব্রাহ্মণদের মধ্যে অনেক জ্যোতিষীও ছিলেন। দ্বিতীয় যে শ্রেণীর লোকের উল্লেখ আমরা মেগাস্থেনিসের গ্রন্থে পাই তারা হলো কৃষক। তারা শুধু কৃষিকার্য নিয়েই থাকতো এবং শস্য উৎপাদন করে তারা জনসাধারণের উপকার করত বলে কেউ তাদের কিংবা তাদের শস্যের ক্ষতি করত না। তৃতীয় শ্রেণীর লোক হিসাবে মূলত মেষপালক বা যাযাবর জাতীয় একটি সম্প্রদায় ছিল যারা মূলত গ্রাম কিংবা শহরে স্থায়ীভাবে বসবাস করত না, তাঁবুতেই তাদের জীবন কাটত। এরা পশুপালন করত কিংবা ফাঁদ পেতে শিকার করত এবং এই ফাঁদ পাতার মধ্য দিয়ে তারা মূলত শস্যের ক্ষতিকারক বন্য পশু পাখিদের কবল থেকে শস্যকে রক্ষা করতেন। কারিগর বা শিল্পী শ্রেণীর লোকদের স্থান ছিল সমাজে চতুর্থ শ্রেণীতে। এদের মধ্যে এক শ্রেণীর লোক অস্ত্রশস্ত্র আর এক শ্রেণীর লোক কৃষি কার্যের জন্য প্রয়োজনীয় লাঙ্গল, ফালা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো মূলত তৈরি করতেন। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এই শিল্পী সম্প্রদায়ের লোকেদের কাছ থেকে কিন্তু সরকার কোনো রকমের কর নিতেন না। শুধু তাই নয়, তারা রাজকোষ থেকে ভরণ পোষণের জন্য কিছু সাহায্যও পেতেন। অর্থাৎ মেগাস্থেনিসের সময় শিল্পীদের যে সমাজে একটা বিশেষ কদর ছিল সেটা এর থেকে বোঝা যাচ্ছে। যারা যুদ্ধ বিগ্রহ করতেন তারা ছিলেন সেই সময়ে পঞ্চম শ্রেণীর লোক। কিন্তু সংখ্যার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে এরা সমাজে ছিল দ্বিতীয় স্থান অধিকারী। এই সময়ে দেশে প্রচুর গুপ্তচর নিয়োগ করা হতো। মূলত বণিক, ভিখিরি এবং বারবণিতাদের গুপ্তচর হিসেবে নিয়োগ করা হতো। তারা বিভিন্ন রকম ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে
খবর সংগ্রহ করত। এই গুপ্তচর শ্রেণীর লোকেরা ছিল ষষ্ঠ শ্রেণীর লোক। সাম্রাজ্যের মধ্যে যেখানে যা ঘটছে তার অনুসন্ধান করে রাজাকে কিংবা যেখানে রাজা নেই সেখানে শাসককে জানানোই ছিল এই গুপ্তচরদের মূল কাজ। মন্ত্রণা সভার সদস্যরা অর্থাৎ বর্তমান সময়ে যাদের আমরা আমর্ত বলি এবং কর নির্ধারকেরা ছিলেন সপ্তম শ্রেণীর লোক। সংখ্যা হিসাবে এরা সর্বাপেক্ষা ক্ষুদ্র সম্প্রদায় ছিল তৎকালীন সময়ে, কিন্তু উন্নত চরিত্র ও জ্ঞানের জন্য সর্বাপেক্ষা সম্মানিত সম্প্রদায় ছিল এই সম্প্রদায়ের লোকেরা বা আমর্তরা। এদের মধ্যে থেকেই রাজার মন্ত্রণাদাতা, কোষাধ্যক্ষ, বিবাদ মীমাংসার জন্য মধ্যস্থতাকারী নিযুক্ত করা হতো। সেনাবাহিনীর সেনাপতি ও প্রধান শাসকগণও ছিলেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সময়ে সমাজে কর বা খাজনা বা ট্যাক্স ব্যবস্থাও কিন্তু প্রবর্তিত ছিল। মেগাস্থেনিস তার গ্রন্থে বলছেন, করের ব্যাপারে ছিল দুটো ভাগ, এক ভাগ হলো বলি, দ্বিতীয় হলো ভাগ। কৃষকের জমিতে যে ফসল ফলতো তার 6 ভাগের 1 ভাগ রাজাকে কর হিসেবে দিতে হতো, এটাকে ভাগ বলা হতো তৎকালীন ভাষায়। আর কৃষক ছাড়াও অন্য যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা কোনো না কোনো জিনিস উৎপাদন করতেন, সেই উৎপন্ন দ্রব্যের 4 ভাগের 1 ভাগ থেকে 8 ভাগের 1 ভাগ কর হিসেবে রাজাকে দিতে হতো, এটাকে বলা হতো বলি। শুধু উৎপন্ন দ্রব্যের উপরেই নয়, বিকৃত করা জিনিসের উপরেও কিন্তু রাজাকে কর দিতে হতো এবং এই করের পরিমাণ ছিল 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোন জিনিসের বিক্রয় মূল্য 10 টাকা হলে রাজাকে 1 টাকা কর দিতে হতো। শুধু তাই নয়, জন্ম এবং মৃত্যুর উপরেও কর ছিল এবং তার সাথে সাথে অপরাধমূলক কোনো কাজ করলেও তার জন্য জরিমানা দিতে হতো। এছাড়াও খনিজ এবং বনভূমি থেকেও কর আদায় করা হতো। মেগাস্থেনিসের বিবরণ থেকে তৎকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা যায়। তৎকালীন সময়ে ভারতীয় মেয়েদের বিবাহ হতো খুব অল্প বয়সে। পুরুষদের থাকতো একাধিক স্ত্রী গ্রহণের অধিকার। বিয়েতে পণ নেবার প্রথা ছিল না, তবে গরিব লোকেরা মেয়ের বিয়ে দিতে না পারলে সেই মেয়েকে তারা বাজারে বিক্রি করে দিত এবং বিয়ে হতো যার যার নিজের শ্রেণী বা জাতির মধ্যে। অন্য জাতির বা স্বজাতির বাইরে কেউ বিয়ে করতে পারতেন না বা অন্য জাতির পেশা গ্রহণ করতে পারতেন না। এটাকে কঠোর জাতিভেদ প্রথার একটি লক্ষণ হিসেবে নির্দেশ করা যেতে পারে। রাজ্য পরিচালনা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য মেগাস্থেনিসের বিবরণ থেকে জানা যায়। তিনি উল্লেখ করছেন যে যুদ্ধের জন্য বিশেষ একটি পরিষদ ছিল যার নাম সামরিক পরিষদ। এই পরিষদের সদস্য সংখ্যা ছিল 30 জন। এই 30 জন সদস্যকে আবার 5 জন 5 জন করে সদস্য নিয়ে 6টি বোর্ডে ভাগ করা হয়েছিল। এইরকম 6টা বোর্ডের হাতে 6টা বিভাগ থাকতো। এই 6টা বিভাগ হলো পদাতিক, অশ্বারোহী, রথারোহী, হস্তি বাহিনী, খাদ্য সরবরাহকারী, পরিবহন আর নৌবাহিনী। পদাতিক বাহিনীতে সৈন্য ছিল 60 লক্ষ। সৈন্যরা যা বেতন পেত তাতে তাদের স্বচ্ছন্দে দিন অতিবাহিত হয়ে যেত। এই সামরিক পরিষদ ছাড়াও সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করবার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের আর একটা পরিষদ ছিল যার নাম নগর পরিষদ। অর্থাৎ বর্তমান সময়ে আমাদের যে মিউনিসিপ্যালিটির ধারণা সেটা মূলত এই সময়ের থেকেই শুরু হয়েছিল বললে অত্যুক্তি হবে না। পাটলিপুত্রের পৌর কার্য পরিচালনা করবার জন্য একটি পৌরসভা ছিল। এই পৌরসভারও সদস্য সংখ্যা ছিল 30 জন। এই 30 জন সদস্যকে 6টি উপসমিতিতে বিভক্ত করে প্রত্যেক উপসমিতিকে একটি বিভাগের কাজ চালানোর ভার দেওয়া হতো। শিল্প সম্পর্কীয় যাবতীয় কাজ পরিদর্শন করবার জন্য দায়িত্ব ছিল প্রথম উপসমিতির হাতে। এই উপসমিতিটি ঠিক করে দিত কারিগরদের বেতন কত হবে, আর তার সাথে সাথে তারা দেখতো শিল্প দ্রব্যে খাঁটি মাল মশলা দেওয়া হচ্ছে কিনা। কেউ যদি কোনো কারিগরকে কোন রকম ভাবে নির্যাতন করতো তাহলে উক্ত ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়া হতো। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে কারিগর শ্রেণীর লোকেদের তৎকালীন সময়ে সমাজে বিশেষ কদর ছিল। দ্বিতীয় উপসমিতির কাজ ছিল বিদেশি লোকেদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখা। এই উপসমিতির লোকেরা বিদেশিদের জন্য বাড়িঘর ঠিক করে দেওয়ার থেকে শুরু করে তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা করানোর ব্যবস্থা করা, মারা গেলে তাদের সম্পত্তি তাদের দেশে পৌঁছে দেওয়া ইত্যাদি দায়িত্বগুলো পালন করতেন। তাছাড়া বিদেশিদের সাহায্য করবার জন্য যে সমস্ত লোক রাখা হয়েছিল তাদের মধ্য দিয়ে আসলে বিদেশিদের জীবনযাপন প্রণালী সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো। সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনা করবার জন্য তৃতীয় যে উপসমিতিটি ছিল তাদের কাজ ছিল ট্যাক্স আদায়ের সুবিধার জন্য নাগরিকদের জন্ম মৃত্যুর হিসাব রাখা। তাছাড়া ধনী দরিদ্রের মধ্যে কে মারা গেল আর কে বেঁচে আসে তা জানাও এদের কাজ ছিল। চতুর্থ আরেকটি উপসমিতি ছিল, তাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণের ভার। যাতে দোকানদাররা খরিদ্দারদের ওজনে ঠকাতে না পারে তার জন্য ছাপ মারা বাটখারার ব্যবস্থা তৎকালীন সময় থেকে ব্যবহৃত হয়েছিল। ব্যবসায়ীদের জিনিসপত্র বিক্রির জন্য লাইসেন্স নিতে হতো এবং সেই লাইসেন্স মূলত ইস্যু করতো এই উপসমিতি, এবং যারা একটার বেশি জিনিস বিক্রি করতো তাদের
দ্বিগুণ কর বা ট্যাক্স দিতে হতো। পঞ্চম উপসমিতিটির উপরে ছিল শিল্পের নিয়ন্ত্রণের ভার। শিল্পীদের নতুন আর পুরনো জিনিস আলাদা করে রাখতে হতো। যারা এই নিয়ম মেনে চলতো না তাদের কঠিন শাস্তি দেওয়া হতো। আর একটা কথা বলে রাখি, এই সময় যদি কেউ ট্যাক্স বা কর ফাঁকি দিত তাহলে তার সাজা ছিল মৃত্যুদণ্ড। কেউ যদি মিথ্যা সাক্ষী দিত তাহলে কিন্তু তার হাত পা কেটে নেওয়া হতো। সত্য, ন্যায় এবং জ্ঞানের যথেষ্ট সমাদর এই দেশের লোকেরা করতে জানতো। সমাজে বৃদ্ধদের বিশেষ সম্মান ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন এবং এই বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করবার জন্য 4টে প্রদেশে ভাগ করা হয়েছিল: উত্তরাপথ, দক্ষিণাপথ, প্রাচ্য আর অবন্তী। এছাড়াও আরো কিছু কিছু রাজ্য ছিল যেগুলো ছিল স্বায়ত্তশাসিত। বিভিন্ন প্রদেশের শাসনভার ছিল যাদের হাতে। তাদের মধ্যে সবচেয়ে বড় পদ হলো প্রদেশপালের, অর্থাৎ এখন যেমন গভর্নর, তৎকালীন সময়ে এই প্রদেশপালেরা ছিলেন গভর্নরের মতোই ক্ষমতা সম্পন্ন। সাধারণত রাজ পরিবারের লোকেরাই পেত এই পদ। প্রদেশগুলো ভাগ করা হয়েছিল অনেকগুলো ছোট ছোট জনপদে এবং এই জনপদের যিনি শাসক তার নাম ছিল প্রদেশট্রি। এই প্রদেশট্রি পদমর্যাদার লোককে আবার সহায়তা করবার জন্য কিছুটা নিচু পদমর্যাদা সম্পন্ন কর্মচারী ছিল, তাদের বলা হতো সমাহর্ত্রী। এবং এই সমাহর্ত্রীর পরের ধাপে যারা প্রশাসনের কাজকর্ম সামলাতেন তাদের বলা হতো স্থানিক। এই স্থানিকদের উপরে জনপদের 4/1 অংশের শাসনভার থাকতো। এছাড়া এর পরে একটা ধাপ ছিল, সেই পরের ধাপকে বলা হতো গোপ। এই গোপ তিনি হচ্ছেন 5 থেকে 10টা গ্রামের শাসক এবং শাসন ব্যবস্থার একেবারে সর্বনিম্ন স্তরে যারা ছিলেন তাদের বলা হতো গ্রামিক। এই গ্রামিকরা মূলত একটি গ্রামের শাসন ভার দেখাশোনা করতেন। এইরকম ভাবে তিনি এই বৃহৎ সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করবার জন্য ছোট ছোট সেক্টরে সেগুলোকে ভাগ করেছিলেন। অর্থাৎ এইভাবে একের পর এক তৎকালীন ভারতবর্ষের সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয়গুলোকে মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন, যা ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অবদান। তাতে কোনো সন্দেহ বা দ্বিমত থাকবার কথা নয়। তিনি বলছেন যে ভারতবর্ষের লোকেরা ছিল ছিপছিপে, লম্বা গড়নের, স্বাস্থ্যবান। তাদের পরমায়ু ছিল দীর্ঘ। কারণ হিসেবে তিনি বলেছেন যে তারা সাদা সিধে খাবার খেতেন, মাদক জাতীয় কোনো খাবার তারা গ্রহণ করতেন না। শরীর খারাপ হলে এরা মূলত যোগী অথবা ব্রাহ্মণ দার্শনিকদের কাছ থেকে পরামর্শ নিতেন। যোগীরা গভীর বনে বসবাস করতেন এবং ওষুধ বলতে গাছের শিকড় বাকড়কেই মূলত ওষুধ হিসেবে ব্যবহার করা হতো এবং ব্যায়াম করবার রীতিও প্রচলিত ছিল। কোন রোগের জন্য কি ব্যায়াম সেটা নির্দিষ্ট করে দেবার জন্য বিশেষজ্ঞ ছিল। সাধারণ মানুষের পোশাক ছিল সুতির সাদা কাপড়। এছাড়া তারা চাদরও ব্যবহার করত। আর একটি কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, এখানকার মানুষদের গায়ের রং ছিল কালো। তাহলে ভারতবর্ষের বুকে আমরা বর্তমানে যে সাদা চামড়ার মানুষদের দেখতে পাই তারা তাহলে এলো কোথা থেকে, সেটা আমাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। এছাড়া তারা মাথায় পাগড়ি পরতো, ধনীরা পরতো রঙিন ঝলমলে মখমলের পোশাক, কানে হাতির দাঁতের দুল পরতো, গায়ে তারা সোনার গয়না পরতো, গলায় কখনো কখনো হার বা কখনো ফুলের মালা তারা পরিধান করত। আর একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, মেগাস্থেনিস যেহেতু চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন, তাই চন্দ্রগুপ্তের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে চন্দ্রগুপ্ত খুবই শক্তিশালী সম্রাট ছিলেন ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে তার মনের মধ্যে একটা ভয় ছিল নিজের প্রাণ নিয়ে। শুধু চন্দ্রগুপ্ত মৌর্য নয়, তখনকার দিনের সমস্ত রাজারা এই ভয় পেতেন বলে মেগাস্থেনিস মনে করেছেন। তারা সবসময় ভয় পেতেন এই বুঝি কেউ এসে তার বুকে তরবারি বসিয়ে দেবে, এই বুঝি তার খাবারে বিষ মিশিয়ে দিল। এবং এর হাত থেকে নিস্তার পাবার জন্য রাজারা সদা সতর্ক থাকতেন। নিয়ম ছিল যে রাজা খাবার আগে তার পাশে বসে থাকা কেউ সেই খাবার আগে খেয়ে পরীক্ষা করে দেখবে। এমনকি কোনো একটা ঘরে একটানা 2 দিন তিনি শুতেন না। কখনো কখনো একই রাত্রের মধ্যে তিনি বিছানা পরিবর্তন করতেন। সব সময় রাজাকে একদল সশস্ত্র মহিলা দেহরক্ষীরা পাহারা দিয়ে থাকতো এবং সারা দেশ জুড়ে ছিল গুপ্তচরের দল। একমাত্র বিচারের সময়ে, শিকারের সময় বা পূজা পার্বণের সময়ে রাজারা জনসমক্ষে বের হতেন, বাকি সময় তারা অন্তঃপুরের মধ্যেই থাকতেন। মেগাস্থেনিসের বিবরণ থেকে আরো জানা যায় যে দেশের বেশিরভাগ লোকেরাই ছিল চাষী। তারা মূলত গ্রামে বসবাস করত, তবে ঘরে ঘরে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য এবং ফলমূল ছিল। এখানকার জমি ছিল খুবই উর্বর, আবহাওয়া ছিল চমৎকার, মাঠে ফসল ফলতো 2 বার। তা দেখে মেগাস্থেনিস অবাক হয়ে গিয়েছিলেন। মানুষের আচার ব্যবহার ছিল সরল, চুরি ডাকাতি এখানে হতো না, ঘরের দরজা খোলা রেখে মানুষ নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারতেন যে কোনো জায়গায়, এবং দেশে দুর্ভিক্ষ ঘটতো না বললেই চলে, আর দাস প্রথাও ছিল না। তবে এই দুটো বিষয় নিয়ে পরবর্তীকালে ঐতিহাসিকরা দ্বিমত পোষণ করেছেন। তারা মনে করেন যে দুর্ভিক্ষ ঘটতো কিন্তু সেটা প্রবল আকার ধারণ করতো না, এবং দাস প্রথাও ছিল কিন্তু দাসদের উপরে অত্যাচার ছিল না। মেগাস্থেনিসের বর্ণনা অনুযায়ী ভারতবর্ষের দুটো বিখ্যাত
অথবা বড় নদী হলো সিন্ধু এবং গঙ্গা। তৎকালীন সময়ে মানুষেরা মূলত জলপথেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত এবং বর্ষাকালে মাঝে মাঝেই বন্যা দেখা দিত। তবে জলপথ যাতায়াতের প্রধান মাধ্যম হলেও স্থলপথ যে ছিল না সেটা নয়। ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত এক বিরাট সড়ক পথ ছিল এবং সেই সড়ক পথের বা রাস্তার দুই পাশে গাছের ঘন ছায়া, আস্তাবল, স্নানের পুকুর, পথের নির্দেশ লেখা পাথর, বিশ্রামাগার আর জলের কুয়ো ছিল। এবং গাছপালায় ছাওয়া এই দেশের সব থেকে যে গাছটি তাকে আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে বট গাছ। তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে 10 জন মানুষও যে গাছটিকে বের দিতে পারে না। এবং এরকম একটা বট গাছের বর্ণনা দিতে যেয়ে তিনি লিখেছিলেন, এই গাছটার ছায়ায় কম করে 400 জন অশ্বারোহী দুপুর বেলায় রোদের হাত নিজেদের রক্ষা করবার জন্য অনায়াসে আশ্রয় নিতে পারবে। মেগাস্তিনিসের মতে সেই সময় ভারতবর্ষের সবচেয়ে বড় নগর ছিল পাটলিপুত্র, তাদের ভাষায় প্যালিমব্রথা। এই পাটলিপুত্র ছিল মগধের রাজধানী এবং এটা গঙ্গার ধারে অবস্থিত ছিল। লম্বায় ছিল 9 মাইল, চওড়ায় ছিল 1.5 মাইল। এই পাটলিপুত্র নগরের চারিদিকে ছিল একটা বিরাট পরিখা, আর সেই পরিখার পরে ছিল প্রাচীর। অর্থাৎ পাটলিপুত্র নগরটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল, বাইরের লোক যাতে সেখানে সহজে ঢুকতে না পারে। প্রাচীরের গায়ে 64টা তোরণ আর 570টা গম্বুজ ছিল, আর এই তোরণের মাঝখানে ছিল রাজপ্রাসাদ। এই প্রাচীরের গায়ে অসংখ্য ছিদ্র ছিল, প্রয়োজনে শত্রুপক্ষকে এখান থেকে আক্রমণ করা যেত, তীর ধনুক ছোড়া হতো। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য এই রাজপ্রাসাদ কিন্তু কাঠ দিয়ে বানানো এবং এতে যাতে আগুন না লাগে তার জন্য বিশেষ ব্যবস্থা ছিল। গোটা প্রাসাদের গায়ে সোনা রূপার নানা রকমের কারুকার্য খচিত ছিল এবং তিনি বলছেন যে তার দিকে তাকালে মোটেই চোখ ফেরানো যায় না। যার বর্ণনা দিতে যেয়ে তিনি বলছেন, পারস্যের খানদানি সম্রাটদের রাজধানীর চেয়েও পাটলিপুত্রের জাঁকজমক ছিল অনেক বেশি। তিনি আরো বলছেন যে তৎকালীন সময়ে রাজা বা সম্ভ্রান্ত লোকেরা যাতায়াতের জন্য মূলত সোনার পালকি ব্যবহার করতেন। দেশের ধনী লোকেরা হাতির পিঠে চেপে বা রথে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেন। তখনকার সময়ে মানুষ আমোদ প্রমোদ করবার জন্য খেলাধুলা করত, মূলত কুস্তি, দৌড় এবং জন্তু জানোয়ারের লড়াই আর জুয়ো খেলা ছিল মানুষের বিনোদনের মূল মাধ্যম। এবং শরীর ম্যাসাজ করবার জন্য আবলুস কাঠের বেলুন তারা ব্যবহার করত, অনেকটা যেমন আমরা লুচি বেলার বেলুন ব্যবহার করি, ঠিক সেই রকমই। অনেক কথাই হলো, এবার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে মেগাস্তিনিস ভারতবর্ষের অনেক কিছু দেখেই অবাক হয়ে গেছিলেন। সেই রকম দুটো জিনিস হলো মধু এবং উল। আসলে তিনি আখের গুড়কে ভেবেছিলেন মধু আর তুলোকে ভেবেছিলেন উল। তাহলে বন্ধুরা, এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আপনারা কি বুঝতে পারছেন? বর্তমান যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, সেই সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা তৎকালীন সময়ের থেকে কতটা প্রোগ্রেসিভ হয়েছে, কতটা নতুনত্ব তার মধ্যে এসেছে, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন।